নেপাল থেকে বাংলাদেশে ফিরছে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়রা এবং লিওনেল মেসি ফিরছেন বার্সেলোনায়। সবকিছু নিয়ে আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেটস। এই হ্যালো, কি অবস্থা সবাই? সবাইকে স্বাগতম জানাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেইলি ফুটবল আপডেটস ভিডিওতে। তো দেরি না করে শুরু করা যাক। আজ বাংলাদেশ অনূর্ধ্ব 23-এর ম্যাচ ছিল, অ্যান্ড অ্যাজ আই টোল্ড ইউ, আমি এই ম্যাচ দেখবো না, অ্যান্ড আমি দেখি নাই, কারণ এটা মিনিংলেস ছিল, পয়েন্টলেস ছিল ভাই। আগের দুইটা ম্যাচের পারফরমেন্সের পর তারা অলরেডি এশিয়ান কাপের দৌড় থেকে ছিটকে গেছে। সো এই ম্যাচটা দেখার কোনো পয়েন্ট ছিল না। কি পয়েন্ট ছিল আপনি আমাকে বলেন? এই ম্যাচটা দেখে আপনি কি পাইবেন? গত দুই ম্যাচের মধ্যে যে পারফরমেন্স ছিল খেলোয়াড় এবং কোচদের থেকে, সেইটা কি আপনি এক ম্যাচ দিয়ে ভুলে দিতে পারবেন? আমরা কি এত সহজেই ভুলে যাবো যে আগের দুই ম্যাচের ওই ডিজাস্টার থেকে? বাংলাদেশের জাতীয় দল থেকে শুরু করে অনূর্ধ্ব 23-এর যে দল আছে, প্রত্যেকটা জায়গায় একটা সিন্ডিকেট কিভাবে যে আমাদের ধ্বংস করতেছে, আমাদের দেশের ফুটবলটাকে কিভাবে ধ্বংস করতেছে, আমরা সমর্থকরা বারবার এটা পয়েন্ট আউট করার পরেও আমাদের ফেডারেশন অথবা সরকার থেকে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। এই জন্য আমাদের ফুটবলটা দেখবেন তো আজ নয়তো কাল আমাদের দেশ থেকে ফুটবল হারাই যাবে এই সিন্ডিকেটের জন্য। নয়তো আপনার কাছে এত ভালো ভালো কিউবা মিচেল, জায়ান আহমেদ, তানিল সালিক এবং ফাহমিদুল ইসলামের মতো প্লেয়ার থাকা সত্ত্বেও, পাশাপাশি মুরসালিনের মতো দেশীয় ট্যালেন্টেড প্লেয়ার, এত প্লেয়ার থাকার পরেও আপনি কিভাবে টানা দুইটা ম্যাচ ভিয়েতনাম এবং ইয়েমেনের বিপক্ষে হারার তো একটা ধরন আছে। ডিজাস্টারাস পারফরমেন্স করে আপনি কিভাবে হারেন? এই সিন্ডিকেটের কারণে প্রত্যেকটা স্টার্টিং 11 যেটা ভিয়েতনাম এবং এই ইয়েমেনের বিপক্ষে ছিল, আপনি যদি স্টার্টিং 11 গুলা দেখেন, পয়েন্টলেস, মানে আপনার মাথায় ধরবে না। আমি যে একজন সাধারণ দর্শক, কোচের দৃষ্টিভঙ্গি হইতে পারে অন্যরকম। এই কোচ যে মামুনুল হাসান, এই হাসান আল মামুন কি সম্ভবত, তার যে সার্টিফিকেট, তার যে কোচিং ক্যাপাবিলিটি, এটা কি বাংলাদেশের মতো মানে একটা জাতীয় দলের কোচিং ক্যাপাবিলিটির সাথে যায় কিনা? হোক সেটা অনূর্ধ্ব 23 অথবা অনূর্ধ্ব 20, একটা জাতীয় দলের কোচিং এ হাসান আল মাহমুদের মতো কোচ কি যায় কিনা? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। এটা নিয়ে আমি আজকে আর কোনো বাড়তি কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ এমনিতে মন মেজাজ খারাপ হয়েছে, আমি ম্যাচটা দেখি নাই। তারা এই 4-1 গোলে অথবা 7-1 গোলে জিতুক, আই ডোন্ট কেয়ার। আপনারা এই জন্য আমাকে এই সে যা খুশি বলতে পারেন, আই ডোন্ট কেয়ার, সিরিয়াসলি আই ডোন্ট কেয়ার। এবং আজকে সকাল 9টার ফ্লাইটে নেপাল থেকে বাংলাদেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা। তো এই নেপালের এই পরিস্থিতির মধ্যে নেপালের প্রায় সব এয়ারপোর্ট বন্ধ আছে, তাদের ফ্লাইট সব কয়টা শাটডাউন করা আছে। স্পেশাল একটা জেট বিমানে করে বাংলাদেশ সরকারের সহযোগিতায় এবং নেপালের আর্মির সহযোগিতায় বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা আজকে মাঠে ফিরবে। এবং নেপালের মধ্যে অলরেডি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে। সো এটা একটা শান্তির বিষয়। আজকে এই জামাল বুয়ের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটা ভিডিও পোস্ট করা হয় যে তাদের এই টিম হোটেলের বাহিরের যে দৃশ্য ছিল, বিশ্বাস করেন আমার গায়ের লোম কাটা দিয়ে উঠেছিল যে টিম হোটেলের বাহিরের এই দৃশ্য দেখে। আমরা অবশ্য গত বছর জুলাইয়ে আমরা আমাদের দেশের অবস্থা দেখছি। সো আমাদের দেশের অবস্থা, আমি অবশ্য বাইরে আছি, সৌদি আরবে আছি, সেক্ষেত্রে আমরা না দেখলেও ভিডিওটাই ইউটিউবে দেখে, সবকিছু ফেসবুকে দেখে মানে আমাদের গা শিউরে উঠতেছিল। সেম ফিলিংস এখন নেপালের মধ্যে চলতেছে। সো আমাদের প্লেয়াররা দেশে ফিরবে, এটাই আপাতত শান্তির বিষয়। অ্যান্ড অলরেডি নেপালের গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে। অন্যদিকে আজকে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচ আছে। আজকে সকালে আমার ভিডিওটা পোস্ট হবে হয়তো সকাল 7টা বাজে, এবং ম্যাচ আর্জেন্টিনার ম্যাচটা হচ্ছে 5:30 বাজে এবং এই ব্রাজিলের ম্যাচটা 6টা বাজে। সো আমি ভিডিওটা এখন রেকর্ড করতেছি, এখন আগের দিন রাত 10টা বাজতেছে, এখন বাজে কত 10টা 10:30 বাজতেছে। তো আমি এখন রেকর্ড করতেছি। তো ওই ম্যাচ নিয়ে কোনো আপডেটস এই ভিডিওতে থাকবে না। তবে যদি ভালো লাগে, মুড যদি ভালো থাকে, এবং হয়তো আমি ডেডিকেটেড একটা ভিডিও পোস্ট করতে পারবো, আর নয়তো পেজের মধ্যে পোস্ট করে দেবো। আপনারা পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, আমাদের ফেসবুক পেজটা। ইউটিউবে দেখে থাকলে আমাদের ইউটিউবের বায়োতে পেজের লিঙ্ক পেয়ে যাবেন। গোয়িং অন টু ক্লাব ফুটবল, ক্যাম্প নুতে ফেরা হচ্ছে না বার্সেলোনা। অন্তরপক্ষে এই ভ্যালেন্সিয়ার যে ম্যাচটা আছে, সামনের 12 তারিখের যে ম্যাচটা আছে, ওই ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ক্যাম্প নুতে ফিরতেছে না এই বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটা আয়োজন করবে বার্সার বি টিমের স্টেডিয়াম, ইউহান ক্রুইফের যে স্টেডিয়াম, ওইটার মধ্যে। সো ওই স্টেডিয়ামের মধ্যে মাত্র ক্যাপাসিটি হচ্ছে 6000-এর। তো বার্সা ঠেকায় পরে কোনো উপায় না পেয়ে ওইখানের মধ্যে আয়োজন করতেছে, কারণ ওই অলিম্পিক যে স্টেডিয়াম আছে, আমরা যেটাকে মঞ্জুইক বলি, ওইটা আপাতত বুকিং এর আছে, কনসার্টের জন্য বুক করা আছে। সো বার্সা ওইটা এই অ্যারেঞ্জ করতে পারে নাই, এই জন্য ইভান ক্রুইফের মধ্যে
ম্যাচটা আয়োজন করবে। আর বার্সা সমর্থকরা যারা ছিলেন, যারা ক্যাম্প নুতে ফেরার জন্য অধীর আগ্রহে, প্রায় 2 থেকে 3 বছর পরে ক্যাম্প নুতে ফেরার অধীর আগ্রহে ছিলেন আপনাদের এবং বিশেষ করে আমারও পার্সোনালি। আমাদের অপেক্ষা আরো একটু দীর্ঘায়িত হচ্ছে। তো আমরা আশা করি সামনের যে হোম ম্যাচ যেটা আছে ওইটাতে আমরা ক্যাম্প নুতে থাকবো। বার্সা এটা নিয়ে খুবই এই চেষ্টা করে যাইতেছে, অফিসিয়াল যে ডকুমেন্টগুলো কালেক্ট করা দরকার, পারমিট কালেক্ট করা দরকার, ওইগুলা কালেক্ট করার জন্য বার্সা কাজ করে যাইতেছে। অন্যদিকে নটিংহ্যাম ফরেস্ট তাদের কোচ নুনুকে চেক করে দিয়ে মাত্র 24 ঘন্টার ভিতরে তাদের নতুন হেড কোচ অ্যানাউন্স করে দিয়েছে। নতুন হেড কোচ হচ্ছে আনগে পোস্টেকোগ্লু। মানে ওদের নাম বা উচ্চারণ করতে আমার দাঁত ভেঙে যায়। সো আনহে পোস্টেকোগ্লু ছিল এই টটেনহামের সাবেক কোচ। এই গত সিজনে টটেনহামের সাথে সে ইউরোপা লিগ জিতছে। সো দেখা যাক আগামী সিজনে 26-27 যে সিজন আছে ওই সিজনে পোস্টেকোগ্লু নটিংহ্যাম ফরেস্টের সাথে কি জিতে। কারণ তার ভাষায় সে তার প্রথম সিজনে কিছু করতে না পারলেও দ্বিতীয় সিজনে সে সবসময় কিছু না কিছু জিতে। তো দেখা যাক 26-27 সিজনে পোস্টেকোগ্লু নটিংহ্যাম ফরেস্টকে নিয়ে কি জিতে। লিওনেল মেসি ফিরতে পারেন বার্সেলোনায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বাট একজন খেলোয়াড় হিসেবে নয়, অন্য দায়িত্বে ফিরতে পারেন বার্সেলোনায়। সামনে বার্সার প্রেসিডেন্সিয়াল ইলেকশন এন্ড অবভিয়াসলি লাপোর্তা ওইটাতে কম্পিট করবে। লাপোর্তার রাইভালে আছে ফন্ট এবং ক্যাম্প্রিগ্রি না কে যেন নাম, ভাই ওদের মুখে আমার আসে না। তো লাপোর্তার সাথে লিওনেল মেসির ঝামেলা আছে, ওইটা সবাই জানে, পুরা ফুটবল বিশ্ব জানে। লাপোর্তার তার এই যে 2021 সালে লিওনেল মেসি যে বিদায় নিয়েছিল বার্সা থেকে, ওইটার একমাত্র কালপ্রিট ছিল লাপোর্তা। কারণ লাপোর্তা পাবলিকলি বলেছিল যে মেসির সাথে সে কন্ট্রাক্ট রিনিউ করবে, বার্সা কন্ট্রাক্ট রিনিউ করবে, কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে সে কন্ট্রাক্টটা উইথড্র করে নেয়। পুরো বিশ্ব অ্যালংসাইড লিওনেল মেসি এটাকে একটি বিট্রেয়াল হিসাবে ধরছে, বেইমানি হিসাবে ধরছে, এবং লিওনেল মেসি এবং লাপোর্তার যে সম্পর্ক ওইখানে খারাপ হয়েছে। এখন কাহিনী হচ্ছে এই ইলেকশনের মধ্যে লিওনেল মেসিকে ইনভলভ করার চেষ্টা করে যাচ্ছে এই লাপোর্তার যে রাইভাল দুইজন এই ক্যান্ডিডেট আছে, প্রেসিডেন্ট ক্যান্ডিডেট আছে তারা। মানে এই আর কি যে লিওনেল মেসি তাদের কারো একজনের জন্য ক্যাম্পেইন করবে। দুইজনে চেষ্টা করে যাচ্ছে লিওনেল মেসিকে ইনভলভ করার, বাট যে আগে পারবে লিওনেল মেসি তার জন্য আর ক্যাম্পেইন করবে, এটা আপাতত খবরে আসতেছে। এন্ড আমরা সবাই জানি লিওনেল মেসির যে স্ট্যান্ড আছে, লিওনেল মেসির যে ভ্যালু আছে এফসি বার্সেলোনায়, কাতালোনিয়ায়। লিওনেল মেসি নিজে যদি প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়ায়, বার্সার চোখ বন্ধ করে ভাই লিওনেল মেসি পাস হয়ে যাবে। এটা আপনিও জানেন, আমিও জানি, পুরো বিশ্ব জানে। এন্ড লিওনেল মেসি যদি কোনো প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষ নেই, আপাতত আর কি, লিওনেল মেসি যদি কোনো প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষ নেই, তাহলে মনে করেন সে অলরেডি জিতে গেছে। বাট পার্সোনালি আই ডোন্ট থিঙ্ক সো লিওনেল মেসি এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনে বা বার্সার কোনো ইলেকশনের মধ্যে এখন কোনোভাবে ইনভলভ হচ্ছে। তো দেখা যাক আগামীতে কি হয়, বাকিটা আল্লাহ ভালো জানে ভাই, আমি জানি না। আমার পার্সোনাল অপিনিয়ন আর কি আমি দিলাম। অন্যদিকে জিনেদিন জিদান 2026 বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। মানে এর চেয়ে বেস্ট অপশন আর কি হতে পারে? নিজের ঘরের ছেলে জিনেদিন জিদান, ভাই নামটা শুনেন, জিনেদিন জিদান, যে কিনা রিয়াল মাদ্রিদকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে 3 করছিল। মানে চ্যাম্পিয়ন্স লিগে 3 ভাই, কারো মুখের কথা না। তো এই জিনেদিন জিদান যদি 2026-এর পরে ফ্রান্সের দায়িত্ব নেই, বিশ্বাস করেন আমি এখনই 2030 যে বিশ্বকাপ ওইটার জন্য আমি ফ্রান্সকে ফেভারিট ধরবো। কারণ জিনেদিন জিদান এজ এ কোচ, এই এমবাপ্পে পাশাপাশি আরো যারা তরুণ ফুটবলার আছে, মাইকেল ওলিস এবং এই ভাই এখন মাথায় আসবে না, সবার নামই জানি বাট এখন মাথায় আসবে না, তরুণ প্লেয়ারদের নিয়ে যে দলটা সাজাইছে ভাই, ফ্রান্সের দলটা এখনই কিন্তু মারাত্মক ভয়ঙ্কর। অলরেডি তারা ইউরোর জন্য কম্পিট করতেছে এবং এই যে 2026 বিশ্বকাপ আছে সেখানে তারা অন্যতম একজন ফেভারিট দল। তো উইথ জিনেদিন জিদান তারা আরো কতটা ভয়ঙ্কর হবে খালি একটু চিন্তা করেন ভাই। এবং ইউএফা থেকে অ্যাথলেটিক বিলবাওয়ের খেলোয়াড়, অ্যাথলেটিক বিলবাওয়ের ডিফেন্ডার ইয়ারাই আলভারেজকে ইউএফা থেকে 10 ম্যাচের জন্য ব্যান দেওয়া হয়েছে। কারণ গত মে মাসের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে যে ম্যাচটা ছিল 3-0 বিলবাও হারছে, ওই ম্যাচটাই বিলবাওয়ের খেলোয়াড় ইরাই আলভারেজ সে চ্যাম্পিয়ন্স লিগের অফিসিয়ালদের কাছে ডোপিং টেস্ট দেয় এবং ওই ডোপিং টেস্টের মধ্যে ফেল করে, মানে শুকনা টুকনা আর কি কিছু খাইছিল। এন্ড তার রেজাল্ট হিসাবে তাকে ইউএফা থেকে 10 ম্যাচের জন্য ব্যান করা হয়েছে।
সো এই ছিল আজকের আমাদের ডেইলি ফুটবল আপডেটস। ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ভিডিও আপনার নিউজ ফিডে প্রত্যেকদিন পেতে, ডেইলি ফুটবল আপডেটস আপনার ফিডের মধ্যে পেতে ফলো করুন 90 মিনিট প্লাসকে, এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন। কিসের জন্য দেরি করতেছেন ভাই? সাবস্ক্রাইব করেন ফুটবল অল অ্যালং। मैं गरीब हूँ